কেরালা নামটা শোনা মাত্রই চোখের সামনে যে দুটো চিত্র ভেসে ওঠে, তার প্রথম মুন্নারের দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, আর দ্বিতীয় পৃথিবী বিখ্যাত আলেপ্পির ব্যাক ওয়াটার। চারিদিকে নারকেল গাছ, মাঝে বিশাল ব্যাকওয়াটারের মাঝে হাউসবোট কিংবা শিকারায় চেপে ভেসে বেড়ানো, এটাই ছিল আমার এবারের কেরালা ভ্রমণের অন্যতম উদ্দেশ্য। ওরে বাবা, আমার পাশে কাকে দেখুন, কি করছে রে ভাই, কি করছে রে? আজ চলো নিয়ে যায় এক স্বপ্নের জগতে, যেখানে থাকবে রোমাঞ্চে ভরা জঙ্গলের সাফারি, সঙ্গে থাকবে ব্যাকওয়াটারে ভেসে নিজের আরেক ইচ্ছা পূরণের কাহিনী। সুপ্রভাত বন্ধুরা, এখন যদিও এখন সকাল হয়নি, ভোর 5:30 বাজে, আর এখানে ভোরবেলা 5:30 মানে পুরোই অন্ধকার। মানে আমাদের ওখানে যেমন তাও হালকা একটু আলো ফুটে যায়, এখানে মনে হচ্ছে না ভোরবেলা 3টে বাজছে। তো 5:30টার সময় আমরা সকলেই একদম রেডি মানে একদম ফ্রেশ জামা কাপড় পরে ব্যাগপত্র একদম সেট করে বাইরে রেখে এসেছি। এখন জিপ এসে গিয়েছে, গতকাল যে আমরা যে জিপ সাফারি বুক করেছিলাম, তো সেই জিপ এসে গিয়েছে। এখন আমরা বেরোবো জিপ সাফারির জন্য। 3 ঘন্টা সময় লাগবে। ওই একটা গাড়ি 3000 করে ফাইনাল করেছি আমরা, 6 থেকে 7 জন বসতে পারে একটা গাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। সকলে কিন্তু একদম তৈরি হয়ে গেছে টাইমেই। আমরা উঠেছি 4:30টার সময়। এই 1 নম্বর জিপ আর এই হচ্ছে 2 নম্বর জিপ। এই দুটো জিপ আমরা 6-7 জন করে বসবো একটা জিপে। জিপসির মতো নয় কিন্তু এখানে জিপ সাফারিতে জিপগুলো। দিনের আলো ফোটার তখনও ঢের দেরি, রাতের অন্ধকারেই আমরা বেরিয়ে পড়লাম। দেখলাম সবরী মেলার জন্য এখন প্রায় অর্ধেক দোকানই সারা রাত খোলা থাকছে এই এলাকায়। শহর ছাড়িয়ে বেরোতে দেখলাম শীতের কুয়াশা ঘিরে ধরল আমাদের পথ। তবে দিনের আলো একটু একটু করে ফুটতেই বুঝতে পারলাম আমরা পৌঁছে গেছি এখন আবারও চায়ের রাজ্যে। আর একটু পরেই আমরা প্রবেশ করলাম পেরিয়ার ন্যাশনাল পার্কে। তবে গতকাল যে অংশে প্রবেশ করেছিলাম এটা ঠিকঠাক পিছনের অংশ। আর এখানেই আমাদের আজকের এই সাফারির প্রথম স্পট। এটা হলো পেরিয়ার নদী, যা কিনা গোটা কেরালার সব থেকে বড় নদী। ওই পাহাড়ের উপরে ওটা হচ্ছে সাথারাম। ওই সাথারামে আমরা যাব। তার আগেও বেশ কিছু জায়গা রয়েছে দেখার মতন আর কি। মেইন যে ফরেস্ট এরিয়া সেখানে কিন্তু আমরা ঢুকবো না। তবে কেই বা জানতো এত সুন্দর পরিবেশে আর কয়েক মুহূর্ত পর থেকেই আমাদের এই সাফারির রূপ পাল্টে যাবে একেবারে। ধীরে ধীরে করে জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে লাগলাম উপরে, আর ততই ভয়ঙ্কর হতে লাগলো আমাদের এই সাফারি। কালকে যখন বুক করছিলাম বললো রাস্তা দারুণ, পুরো বডি ম্যাসাজ হতে হতে যাবেন। কারণটা বুঝতে পারিনি তখন, বুঝতে পারছি এখন। পুরো হাইওয়ে, এই যে 4x4 না হলে মুশকিল। আপনার নাম কি? যতই এগোতে থাকি ততই আরো ভয়ঙ্কর হতে থাকে আমাদের এই যাত্রাপথ। একসময় তো মনে হলো গাড়ি একেবারে উল্টে যাবে খাদে। কেমন লাগছে দিদিরা? কেমন লাগছে? নাগরদোল্লা রীতিমতো টলছি আমরা প্রত্যেকে। কাকু কেমন লাগলো কাকু? ওরে দুর্ধর্ষ, এত রোমাঞ্চকর মানে ট্রাভেল আর জীবনে করিনি। ঠিক ছিল কাকু? আরামদায়ক? আমার স্পাইন মনে হচ্ছে 10 বছর পিছিয়ে গেল। বাট মানে অসাধারণ ভয়ঙ্কর। গাড়ি এক এক সময় পুরো এইরকম উল্টে যাচ্ছে ভাই, আমার বুকটাই কেমন ধরাস ধরাস করছে। হ্যাঁ দেখুন, আপনাদের হাতি দেখাতে পারি আর না পারি, হাতির গু দেখাতে পারবো। দেখুন হাতির পটি, ভালোবাসায় বললে। এই দেখুন, এই হচ্ছে হাতির পটি। এই হাতির পটি দেখবি কি রে? দেখুন সামনের জায়গাটা পুরো নো এন্ট্রি, এই জায়গাটা পুরো নো এন্ট্রি লেখা আছে। এখানে কিছুদিন আগে দেখুন কিরাম ভাই, দেখুন এই কালোটা হচ্ছে গরু।
এই জায়গাটাতে একটা মানে গৃহপালিত গরুকে বাঘ অ্যাটাক করেছে। দেখুন দেখুন এটা হচ্ছে গরুটা, আর এই দেখুন বাঘটা, বুঝতে পারছেন? এই সামনে আসার পর যে ভিউটা আমরা পাচ্ছি সুন্দর, খুব সুন্দর। মানে এখানে আমি মিস করছি আমার তেজাসকে, বেশ উপর দিয়ে উড়ে যেত ওই দূরে, মেঘের মাঝখানে হারিয়ে যেত, আপনাদের জন্য তুলে আনতো দারুণ দারুণ সব ভিডিও, বাট আপাতত নেই। কিন্তু এখান থেকে যেটা দেখছি খুব সুন্দর, দূরের সব পাহাড়গুলো এত সবুজ চারিদিক। কেরালা মানেই হচ্ছে সবুজ, কেরালার যেমন জীবন মানে জি বাংলা, তেমন বলতে পারি কেরালা মানে সবুজ, সেরকম ব্যাপার। বাট এখানে হাতি কিন্তু খুব আছে, এখানে দাদা বলছে 7খানা হাতি আছে এই আশপাশেই, প্রায় দেখা যায় এখানে। তো যখন হাতি আসে তখন ওই গাড়ি উপরে দাঁড় করায়। ওই গাড়ি থেকে চলে এলাম হচ্ছে এই গাড়িতে, এবার যাচ্ছি অন্য একটা স্পটে ভাই, সেম রাস্তা দিয়ে, পুরো মনে হচ্ছে এবার সবাই কেমন লাগছে? দারুণ। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আমাদের, ব্রেকফাস্ট। ভাই খতরনাক রাস্তা, সত্যি এটা দেখে মনে হচ্ছে আমরা কোনো শাস্তি ভুল করেছিলাম, শাস্তি দিতে দেবাশিসদা পাঠিয়েছে আমাদের। বাবা রে বাবা, পেট কমে গেল আমার। ওরে বাবা রে বাবা। वो मेरा दोस्त है, केरला से आएगा। वेलकम टू केरला। नमस्कारम। हाँ देखो, आदमी के लिए वो छोटा गिफ्ट है वाह, मेरे को भी दे दो भैया। ये। अरे लावले, কি সুন্দর রে ভাই। ये एक ही सेकंड है। वो এবার আগে গিফট পাবো। পুরো পুরো মজে নিউজিল্যান্ড দেখুন। सीड है, हाँ हाँ, थोड़ा प्लग करेगा और हम क्या करेंगे ना, क्या करेंगे? वो थोड़ा ओपन करेगा, ओपन करेंगे। है पानी है इसमें? अंदर से पानी है, ये देखो। পানি খা, দেখুন কিরম কিরম বিচ্ছে, পুরো মজে টয়লেট করছে। পানি খা। এই সাফারির যাত্রাপথ যতটা রোমাঞ্চকর আর ভয়ঙ্কর ছিল, ঠিক ততটাই সুন্দর ছিল এখানকার প্রকৃতি। সত্যি বিগত কয়েকটা দিনে কেরালা মুগ্ধ করেছে আমাদের প্রত্যেককে। তার এই সবুজ প্রকৃতি, তার এই দারুণ সুন্দর রূপ, মেঘ, সমস্ত কিছু যেন মন ছুঁয়ে নিয়েছে। আর এখন তো চারিদিকে খালি চা আর চা। আরেকটা দারুণ জিনিস বলি, এই যে চা বাগান দেখছেন, এই চা বাগানে এই শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেস মুভির কাশ্মীর মে তু কন্যাকুমারী, ওই গানটা। তবে যেতে যেতে দেখলাম একটা চা বাগানে এখন চা তোলা হচ্ছে। বিগত কয়েকদিনে এত চা বাগান দেখেছি, তাই উৎসাহবশত নেমে পড়লাম চা কিভাবে তোলা হচ্ছে সেটা দেখতে। কি সুন্দর ভাবে এরা চা তুলছে। আগের দিন চা ফ্যাক্টরিতে আমরা শুনেছিলাম চা তোলার উপর চায়ের স্বাদ এবং কোন চা তৈরি হবে সেটা নির্ভর করে। গ্রিন টি, ব্ল্যাক টি, হোয়াইট টি। দিস ওয়ান হোয়াইট টি অ্যান্ড গ্রিন টি, নো গ্রিন টি, ব্ল্যাক টি, দিস ওয়ান। ওকে, কন্টিনিউ। দামি যে চা, সাদা চা, সেইটা তৈরি হচ্ছে এখানে, মানে কাটা হচ্ছে পাতা এখন এখানে। আগারো ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজারের এই বক্সের মধ্যে রয়েছে দুটো ম্যাসাজ স্লিভস, একটা হ্যান্ডহেল্ড কন্ট্রোলার, একটা পাওয়ার অ্যাডাপ্টার আর ইউজার ম্যানুয়ালও। এই এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজার শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভে, পেন থেকে রিলিফ পেতে, এমনকি রেস্টলেস লেগ সিনড্রোম, ভ্যারিকোজ ভেন, সোয়ালেন লেগস এবং ইডিমা অন কাফ, অ্যাঙ্কেল এবং ফুট থেকে বাঁচতে আপনাকে সাহায্য করে। এই এয়ার ম্যাসাজার ইউজ করা অনেক সহজ আর ক্যারি করা খুব সহজ, তাই বাড়ি, অফিস কিংবা ট্রাভেলের সময় আপনি এটা ইজিলি ক্যারি করতে পারেন। এমনকি এই রিমোটের মধ্যে রয়েছে বিভিন্ন সুইচ, যা দিয়ে গোটা এয়ার ম্যাসাজারটাকে কন্ট্রোল করা যায়। রয়েছে সিকোয়েন্স, সার্কুলেশন, হোলের মতন 3 ধরনের ম্যাসাজ মোড এবং লো, হাই, মিড 3 ধরনের ম্যাসাজ ইন্টেন্সিটিসও। বাড়ির সিনিয়রদের জন্য তো বটেই, তবে আমিও সারাদিন পা ঝুলিয়ে এডিট করার ফাঁকে ফাঁকে আরাম খাওয়ার জন্য আগারোর এয়ার কম্প্রেশন লেগ ম্যাসাজার ইউজ করি। অন্যান্য দিনে এই জিনিসগুলো আমার জন্য খুব বেশি কার্যকরী হয়, যদিও এটাও আমার জন্য দরকারি। যখন হেকটিক ডে থাকবে, যখন পায়ে যন্ত্রণা হবে, তখন এটা আমার জন্য দারুণ একটা উপকারী হবে। বাট সব থেকে বেশি উপকার হবে আপনাদের বাড়ির বা আমার বাড়ির সিনিয়রদের, যাদের এই ধরনের সমস্যা বেশি রয়েছে। তাহলে দেরি কিসের? নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই প্রোডাক্ট চেক আউট করুন। আর আপাতত এখন চলুন ভিডিওতে। সকালের সাফারির পর্ব মিটিয়ে এবার আমরা রওনা দিলাম ভারতবর্ষের ভেনিস, কেরালার আলেপ্পির উদ্দেশ্যে।
ঠেক্কেরি থেকে আলেপ্পির দূরত্ব সড়ক পথে প্রায় 135 কিলোমিটার। আর ওই যে দূরে দেখা যায় আলেপ্পির সেই বিখ্যাত ব্যাক ওয়াটার। এটাই ছিল আমাদের প্রথম দর্শন। ঘন্টা 2.5-3 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আলেপ্পির হোটেলে। আমরা এবারে কেরালা ট্যুর করছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তাদের সাথে যোগাযোগের তথ্য দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। তো এইটার নাম হচ্ছে হোটেল ডায়মন্ড রেসিডেন্সি। এখানে এখন লটারি চলছে রুমের। একটা আমার একটা করতে হয়েই যাবে। ওইদিকে রুম ভাগ হচ্ছে হোক, এইদিকে দেখায় আমাদের টিমে আরেকজন নতুন বাচ্চা এসছে। কি অবস্থা তার! না, হোটেলটা কিন্তু বেশ সুন্দর। রুমগুলো আপনাদের দেখায়। এই আলেপ্পির আমাদের যে হোটেল, সেখানে রুমগুলো কেমন। রুম হচ্ছে মানে আমার রুম হচ্ছে 102। এখানে রুম এবং কটেজ দু ধরনেরই রয়েছে। তো যেহেতু আমরা রুমে থাকছি, তো কটেজটা তো আপনাদের দেখাতে হবে যে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেমন আপনাকে কটেজ দিচ্ছে, ভালো কি খারাপ। খারাপ দিচ্ছ ভালো দিচ্ছ? ভালো। তো এই হচ্ছে 6 নম্বর রুম, মানে 6 নম্বর কটেজের 5 নম্বর কটেজের রুম আর কি। এই হচ্ছে কটেজ। এই হচ্ছে সুন্দর বিছানা রয়েছে, এদিকে বসার ব্যবস্থা রয়েছে, আয়না রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে। আয়োজন কিন্তু খারাপ না, বেশ সুন্দর। আর এইদিকে জিনিসপত্র রাখার জন্য আরও একটা ওয়ার্ড্রপ রয়েছে। বাহ, এখানে তো খুব গরম, এসি লাগবেই। আর এইদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এত বড় ছাতার মতন একটা শাওয়ার রয়েছে। যাই হোক, এবার আপনাদের দেখিয়ে দিলাম কটেজ। যে যার চাবি নিয়ে চলে গেলাম রুমে। একটুখানি বিশ্রাম আর স্নানের পর্ব মিটিয়ে আবারও চলে এলাম লাঞ্চ টেবিলে। এই কদিন তো দারুণ খাওয়া দাওয়া হচ্ছেই, দেখলাম আজকেও খাওয়া দাওয়া একেবারে জবরদস্ত। তবে আর সময় নষ্ট করা যাবে না, তাই খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমরা সকলে উঠে পড়লাম গাড়িতে, কারণ এখন যে আমাদের যেতে হবে ব্যাক ওয়াটার রাইডে। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে ছিল বোটিং পয়েন্ট। সেখান থেকেই একটু পরেই আমরা চাপবো শিকারাতে। আমরা যেগুলোতে যাবো তার নাম হচ্ছে শিকারা। আর এখানে যে হাউস বোট, কেরালার যে হাউস বোট, সেগুলোতে অ্যাকচুয়ালি রাতে থাকা হয়। আমরা একটা জায়গায় দাঁড়ালাম ব্যাক ওয়াটারেই। এখানে প্রচুর বোট আছে, তো সেটা আমি একটা দরদাম করবো আর কি। এবার অনেকগুলো বোট দেখলাম। এই বোটটা খুব সুন্দর, মানে এখানকার লোকাল যেরকম আর্কিটেকচার শিল্পকলা, তার সঙ্গে বেশ মানানসই এবং বেশ বড় সুন্দর। এবং আমাদের মোটামুটি 16 জন মতো রয়েছে, তো বড় নৌকো লাগতো। দারুণ, মানে বেশ লাক্সারিও বলা যেতে পারে। সেরকম একটা শিকারা 2600 টাকা নিল 2 ঘন্টার জন্য। চলুন বেরিয়ে পড়ি কেরালার বিখ্যাত ব্যাক ওয়াটার রাইড করতে। তাহলে শুরু হচ্ছে আমাদের ব্যাক ওয়াটার রাইড, কেরালার সেই বিখ্যাত ব্যাক ওয়াটার রাইড। আপনাদের নৌকাটা মানে আমাদের যে শিকারাটা একটু ঘুরিয়ে দেখায়। শিকারার হাউস বোটের তফাৎটা আপনাদের বলে দিয়েছি আগে। যেটাতে থাকা হয় রাত্রে সেটা হাউস বোট, আর যেটাতে একটুখানি 2 ঘন্টা ঘুরবেন সেটা শিকারা। দারুণ লাক্সারিয়াস আমাদের এখানের শিকারাটা। এই যে এখানে প্রচুর বড় একটা বোট, বসার আসন রয়েছে অনেক, প্রায় 20 থেকে 25 জন আরামসে বসে পড়তে পারেন। 3 জন আমাদের 3 রত্ন বসে রয়েছে একটা দারুণ সুন্দর দোলনায়। ভালো লাগছে তো আপনাদের? একটা বিছানাও রয়েছে গাইস, বিছানায় দেখুন আরো 2 রত্ন, ইয়াংগেস্ট ওল্ডেস্ট শুয়ে রয়েছে। ও, 2 জেনারেশনকে নিয়ে আমরা যাচ্ছি, মানে 3 জেনারেশন অ্যাকচুয়ালি, এরকম ভাবে যদি ক্যালকুলেট করি। হাই বল। আচ্ছা, এইটা গেল বিছানা মানে মধ্যম অংশ, এবং শেষে দেখছি একটা ওয়াশরুমও আছে, বেসিনও আছে, ওই দিকে বসার জায়গা। 25 জন ভুল বলে ফেলেছি, আরও অনেক বেশি, প্রায় 30 তো আরামসে বসতে পারেন এই গোটা শিকারাতে। যাই হোক, চলুন আমরা বেরোলাম, ছেড়ে দিল আমাদের শিকারা। 2 ঘন্টা আমরা এখন ভাসবো এরকম জলে। আমরা যদি কেরালার ম্যাপটা একটু ভালো করে দেখি, তাহলে দেখব কেরালার পশ্চিম অংশে আরব সাগরের একেবারে সমান্তরাল কয়েকটা জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় কয়েকটা লেক, যার মধ্যে সবথেকে বড় হলো ভেম্বানাথ লেক, যা কিনা ভারতেরও সবথেকে বড় লেক। তো এই লেকগুলোকেই বলা হয় ব্যাক ওয়াটার্স। গোটা কেরালাতে প্রায় রয়েছে 15খানা এরকম ব্যাক ওয়াটার্স।
যার মধ্যে সবথেকে বিখ্যাত এবং পপুলার হলো এই আলেপ্পির ব্যাকওয়াটার। পিছনের বোটগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আপনারা যেটা বলছিলাম যে হাউস বোট, সেই বিখ্যাত হাউস বোট যেখানে মানে আমাদের ভারতের 2 জায়গায় হাউস বোটে থাকার অভিজ্ঞতা নিতে চাই আমরা সকলেই, 1 শ্রীনগর আর 2 কেরালার আলেপ্পি। এই 2 জায়গায় আমরা আস্তে আস্তে করে একটা বড় জায়গা থেকে ঢুকছি আবার ক্যানেলের মাঝখানে। দুর্দান্ত, আর চারিদিকে এখন নারকেল গাছ। তবে দুঃখ একটাই, আবহাওয়াটা আজ বেশ কিছুটা গ্লুমি, সানসেট দেখার কোনো উপায় নেই। সাধারণত কোনো গ্রুপ ট্রিপে এই ধরনের হাউসবোটে থাকা হয় না, তাই আমাদেরও হচ্ছে না। তবে আমাদের শিকারও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবারে কেরালার আলেপ্পিতে। তবে এখানে দেখলাম হাউসবোটের ভেতরগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর লাক্সারি। বাজেট অনুযায়ী বিভিন্ন রেঞ্জে রয়েছে, 4000, 5000 পার নাইট পার রুম যেমন রয়েছে, 10,000, 12,000 অবধিও এখানে কিন্তু হাউসবোটে এক একটা রুমের ভাড়া হতেই পারে। অভিজ্ঞতা দুর্দান্ত হবে। বাট এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, আগে বরিশালও দেখেছিলাম যে এখানে না এই ব্যাকওয়াটারের পাশে যত বাড়ি, কারোর বাড়িতে বাইক থাকুক না থাকুক, প্রত্যেকের বাড়িতে একটা করে এরকম মোটর বোট আছেই। কারণ এদের জলটাই জীবন, জল দিয়েই এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যাতায়াত করতে হয়। অনেকের প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল যেটাকে ব্যাকওয়াটার কেন বলা হয়। তো এই যে জল, সমুদ্র থেকে জলটা আসছে, প্রায় 65 কিলোমিটার লম্বা এই ব্যাকওয়াটার। তো সমুদ্র থেকে জল আসলে স্বাভাবিক বিষয় সেই জলটা নোনতা থাকার কথা, কিন্তু পুরো ব্যাকওয়াটার জল কিন্তু মিষ্টি জল। কিভাবে হয়? বছরে এপ্রিল মে মানে গরমকালে সমুদ্র থেকে জল এই জায়গায় প্রবেশ করে। এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা নিচে, মানে সমুদ্র যে লেভেল, সি লেভেল থেকে অনেকটা নিচে। তো সেই জন্য জল গরমকালে প্রবেশ করে, নোনতা জল। কি হচ্ছে না, এটা কি হচ্ছে? আবার সেই নোনতা জল বেরিয়ে যায় কখন জানেন? বর্ষাকালে। বৃষ্টি হয় প্রচুর কেরালাতে, আর তো সেই কেরালাতে যখন বৃষ্টি প্রচুর হয়, সেই বর্ষার জল এখানে যখন প্রবেশ করে তখন নোনতা জল বাইরে চলে যায় আর বৃষ্টি জল ভিতরে ঢোকে। তো যেই জলটা পিছনে রয়ে যায়, তো এই জন্য নাম হয়েছে ব্যাক ওয়াটার। নাইস। পুরীর সর্বনাশ, এখানে আমরা চা খাওয়ার জন্য নামলাম মাঝখানে। হ্যাঁ, দারুণ সুন্দর একটা জায়গা, ব্যাক ওয়াটারের মাঝখানে প্রচুর এরকম দোকানপত্র রয়েছে, রেস্টুরেন্ট, সেখানে আমরা নামলাম। বাট অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম এখানে, দারুণ, ফ্রিতে এখানে আপনি ঈগলের সাথে ছবি তুলতে পারেন। এই দেখুন, বাবা, আমিও তুলবো, দাঁড়ান। ওরে বাবা, আমার পাশে কাকে দেখুন, কি করছে রে ভাই, কি করছে রে? দেখুন ঈগল। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু, বাট ভয় লাগছে মনে মনে। হ্যাঁ, কুছ নেই করে আমি, ঠিক আছে, সুন্দর লাগছে। এটা কিন্তু বিনামূল্যে, ঠিক আছে, কোনো টাকা লাগছে না। শিকারায় চেপে ঘুরছি আমরা এখন ব্যাক ওয়াটারে, খাচ্ছি সঙ্গে কফি। কফিটা এখানে জবরদস্ত, জবরদস্ত। সত্যিই কাকুরা আলোচনা করছে, আমার আর অল্প একটু আলোচনা হচ্ছিল, ডাল লেকের থেকে 1000 গুণে ভালো এই কেরালার শিকারা রাইড বলুন বা হাউস বোট রাইড। মানে ওখানে প্রথম কথা স্ক্যাম, ভরপুর স্ক্যাম, ভরপুর। মানে আপনি পা ফেলবেন তার আগে দেখবেন আপনি স্ক্যামের শিকার হয়ে গেছেন, অত্যাচারের শিকার হবেন। মানে তারপরে আপনি যখন যাবেন ওই মিনিট 35 মতো ঘোরাবে, কি ঘোরাবে ওইটুকু শিকারাতে তার নেই ঠিক। একবারের জন্য ঠিক আছে, বাট কেরালা যদি আপনি বারংবার আসেন, শিকারা রাইড আপনার করতে কিন্তু কোনো রকম মানে বিরক্তিভাব আপনার আসবে না, খুব সুন্দর। আর চেষ্টা করবেন একদম বিকালের দিকটায় আসতে, যাতে সন্ধ্যার এই যে ভাগটা আমরা রাখছি না, চারিদিকে আলোগুলো জ্বলে গেছে, প্রত্যেকটা হাউস বোট এখন ফিরছে ঘাটে, প্রত্যেকটাতে কিন্তু আলো জ্বলছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হালকা একটা হাওয়া, বেশ ভালো লাগছে। সত্যি বেশ দারুণ সময় কাটিয়েছিলাম সেদিন আমরা। সন্ধে হতেই আমাদের বোটেও জ্বলে উঠল আলো, আর সাথে জমে উঠল দারুণ গল্প আর আড্ডা। সত্যি বলছি, মনটা না ভরে গেল। মানে খুব সুন্দর লাগলো আমাদের রাইডটা করে। খতম 2 ঘন্টা, নামবো এবার।
বাট 2 ঘন্টা 1 সেকেন্ড। কেমন লাগলো? তুমি কি শ্রীনগরও করেছো এখানে? না আমি কাশ্মীর যাইনি। আচ্ছা। এটা ভীষণ ভালো, আর চারিপাশে কোনো বিরক্তিকর কোনো আওয়াজ নেই, খুব ভালো, খুবই ভালো। যাক 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা শেষ হলো। আমরা এবার নামবো। হোটেলে এসেই আমরা একটু বাইরে বেরোলাম, এখন টিফিন স্ন্যাক্সের দেরি রয়েছে। আশপাশে মার্কেটে একটু দেখে আসি আর কি রয়েছে দোকানপত্র। একটা ফ্রিজ ম্যাগনেট নেবো, ফ্রিজ ম্যাগনেটও দেখি একটু। আর এখানে ফলের দোকান আর চিপসের দোকান প্রচুর। এটা একটা লোকাল মার্কেট, তো জিনিসের দাম ট্যুরিস্ট দেখে অনেক বাড়িয়ে বলছে, অনেক দাম জিনিসপত্রের। জামা কাপড় গেছিলাম জামা দেখতে, অনেক দাম, এর থেকে আমাদের কলকাতা অনেক সস্তা। এতদিন যে আপনাদের কলার চিপস দেখাচ্ছে এখানকার বিখ্যাত, সেই কলার চিপস কীভাবে তৈরি হয় দেখুন। কলাকে এইখানে ইউ হ্যাভ টু মেক গ্রেট বেসন, হালকা একটা বেসনের কোটিং, তার সঙ্গে মানে মেনলি কলার উপর হালকা বেসনের কোটিং দিয়ে এই দেখুন এইভাবে হচ্ছে ব্যানানা চিপস। তারপর এই কলাগুলোকে ভাজা হচ্ছে এইখানে এইভাবে। কারণ এখানে না ওই কাঁচকলা যেগুলো কাঁচকলা সেগুলো ইউজ হয়, এবং আরও নানান ধরনের চিপস এখানে পাওয়া যায়। চিপস এখানে খুব পপুলার, বিভিন্ন উচ্ছে থেকে করলা থেকে বিভিন্ন চিপস সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মেনলি ব্যানানা চিপস এখানে খুব বিখ্যাত আর কি। চিটোসের মতোও রয়েছে, নানান রকমের চিড়ে ভাজা রয়েছে, প্রচুর দোকান, লটারি মাছ ভাজা মানে চিপসের, এগুলো প্রচুর দোকান এখানে। এরপর হোটেলে ফিরে দেখি আমাদের জন্য সন্ধ্যা স্ন্যাক্সে রেডি হয়েছে গরম গরম মাছ ভাজা। সকলের সাথে গল্প করে মাছ ভাজা খেয়ে আমি আর অর্ক ঠিক করলাম সামনে আলেপ্পির যে বিচ সেখানে একটু ঘুরে আসবো। হোটেলের সামনে থেকে একটা অটো নিলাম। আলেপ্পিতে ব্যাক ওয়াটার তো রয়েছে, সঙ্গে রয়েছে সমুদ্র, মানে একটা সি বিচ। তো আলেপ্পি বিচে বা আলাপুজা বিচে আমরা যাচ্ছি, হোটেল থেকে 10 মিনিট দূরে। ভাড়া নিচ্ছে অটোতে 50 টাকা। মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম বিচে। ওমা, এই তো দেখি খানিক আমাদের বকখালির সমুদ্র সৈকতের মতন। বিচে তো আমরা এলাম, বিচটা খুব সাজানো গোছানো রকম নয়, ছোট্ট সাধারণ, এবং জল অনেকটা দূরে, সে বকখালির মতন আমাদের। অনেক দোকান টোকান রয়েছে দেখছি, প্রচুর লোকাল মানুষ এসছেন স্পেশালি। এখানে আইসক্রিমের দোকানে আমরা আইসক্রিম অর্ডার দিলাম, একটা খাবো আমি টেন্ডার কোকোনাট, ও খাবে হচ্ছে রেড ভেলভেট। বিচটা কেমন? ভালো, সন্ধ্যাবেলা আড্ডা মারো। হ্যাঁ, আর কি গরম। থ্যাংক ইউ। সেদিন বিচে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরতেই রেডি ডিনার। আজকের ডিনারটা কিন্তু একটু স্পেশাল, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম ভাজা। আজকে তো পুরো একদম পুজো প্যান্ডেলে বসে খাচ্ছি মনে হচ্ছে। আর দিও না কত তো। আজ মেনু হচ্ছে খিচুড়ি। পরশু দিন রায়দি বলেছিল খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য ঠিক করা হলো যে আজকে খিচুড়ি হবে। খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম ভাজা, এটাই হচ্ছে মেনু। দূর থেকে যখন আসছিলাম প্রমোশনে, আজকে অষ্টমী, আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে বসে আর খাওয়া দাওয়া হচ্ছে। পাড়ার পুজোর প্যান্ডেলে। হ্যাঁ, হচ্ছে ব্রেকফাস্ট আমি বাইরে করাচ্ছি রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্টে আমি ধোসা খাইয়ে দেবো। যদি কেউ ধোসা না খায় বা মানে কালকে কি দেখবো, কোথায় যাবো, সেটা ব্রিফিংটা আগের দিন রাত্রিবেলা ডিনারের সময় দেবাশিসদা বলে দেয়। কখন উঠবো, ব্যাগ কখন বের করবো, কখন কোথায় যাবো সব। তো কালকে আমরা যাবো ইন্ডিয়ার বেস্ট বিচ বারকালা, এবং চলে যাবো সেখান থেকে কোভালাম, এবং কোভালামে আমাদের 2 দিন থাকা। দারুণ। এবার শুরু হচ্ছে বিচ পার্ট এক্সপ্লোরেশন কেরালা ট্রিপের। এরপর সেদিন যে যা চলে গেছিলাম রুমে ঘুমাতে, কারণ পরদিন সকাল হতেই আমাদের রওনা দিতে হবে ভারকালা কোভালামের মতন দারুণ সুন্দর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সেই সমস্ত গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আর যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাদর আমন্ত্রণ জানাই। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের এক নতুন গল্পে কেরালা থেকে।